রাজধানীর ৫ হাসপাতালে করোনা ভ্যাকসিন নিলেন ২ প্রতিমন্ত্রী, স্বাস্থ্য সচিব সহ ৫৪১ জন। নিশ্চিত হবে জনগণের স্বাস্থ্য সুরক্ষা, বললেন প্রধানমন্ত্রী। লক্ষ্য এবং তৃতীয় দফায় ভাষান্তর যাচ্ছেন আরও ৩,০০০ রোহিঙ্গা। রাতে থাকবে চট্টগ্রামে ট্রানজিট ক্যাম্পে। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ একযোগে রাজধানীর ৫টি হাসপাতালে দেয়া হলো করোনা ভ্যাকসিন। টিকা নিয়েছেন আইসিটি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী, স্বাস্থ্য সচিব সহ স্বনামধন্য বেশ কয়েকজন চিকিৎসক। দ্বিতীয় দিনে স্বাস্থ্যকর্মী সহ ৫৪১ জন ভ্যাকসিন নিয়েছেন। টিকা কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, জনমনে আতঙ্ক অনেকটাই কেটে গেছে। অ্যাপে যারা নিবন্ধন করতে পারবেন না তারা টিকা কেন্দ্রে এসে নিবন্ধন করতে পারবেন বলেও জানান তিনি। দেশে করোনা টিকা কার্যক্রম উদ্বোধনের পরের দিন রাজধানীর ৫টি হাসপাতালে একযোগে শুরু হয় এই কার্যক্রম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা টিকাদান কেন্দ্রে সকাল ৯টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ভিসি নিজে টিকা নিয়ে শুরু করেন দিনের কার্যক্রম। এখানে মোট ৮টি বুথে, প্রতিটিতে ২টি করে টেবিল। প্রথমে রেজিস্ট্রেশন পয়েন্টে গিয়ে নির্ধারিত ফর্ম পূরণ করে ভ্যাকসিনের বুথে গিয়ে টিকা নেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ঘণ্টা যেতে না যেতেই উপচে পড়া ভিড়। টিকা কেন্দ্র যেন উৎসবের কেন্দ্রে পরিণত হয়। দিনের শুরুতে নির্ধারিত ২০০ জনের কোটা পূরণ না হলেও কিছুক্ষণের মধ্যে তালিকা ছাড়িয়ে যায় লক্ষ্যমাত্রা। ফ্রন্টলাইনার হিসেবে এই কর্মসূচিতে অংশ নিয়ে স্বস্তির কথা জানিয়ে সাধারণকে আশ্বস্ত করেন তারা। কোনো ধরনের আমার একটু ব্যথাও নাই, কোনো ধরনের চুলকানি নাই, কোনো ধরনের কোনো সমস্যা নেই। খুবই ভালো লাগছে। দেশের একটা যুগান্তকারী অধ্যায়ের আমি একজন মুখপাত্র হওয়ার সুযোগ পেয়েছি। ২৫ মিনিট হয়ে গেছে, এখন পর্যন্ত অসুবিধা বোধ করছি না। টেনশনে ছিলাম আমাদের স্বাভাবিক জীবনে কবে ফিরতে পারবো কিনা। ভ্যাকসিনটা দিয়ে মনে হচ্ছে সেই উদ্বেগটা ঘাট থেকে সরে গেছে। প্রথম দফাতেই করোনার টিকা নিতে পেরে প্রতিক্রিয়া জানান তারা। ভয় পাবার বা সংশয়ে থাকার কোনো কারণই নাই। আমি নিজেই মাত্র নিয়ে এসেছি। আমি কোভিড ইনফেক্টেড হয়েছিলাম আইসিইউ থেকে, এবং আমার থেকে আমার পুরো ফ্যামিলি, আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমি ভ্যাকসিনটা নিব। ১১টা নাগাদ মন্ত্রী পরিষদের প্রথম কোনো সদস্য হিসেবে টিকা নেন আইসিটি প্রতিমন্ত্রী। বিএসএমএম-এর এই তালিকায় আছেন স্বাস্থ্য সচিব ও তথ্য সচিবও। স্বেচ্ছা প্রণোদিতভাবে যারাই চেষ্টা করবেন রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা নিতে, সরকার প্রত্যেককে বিনামূল্যে দিবে। আমি মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে এই টিকাটি গ্রহণ করে সবাইকে আমি অনুপ্রাণিত এবং উৎসাহিত করতে চাই। টিকা কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, এরই মধ্যে টিকা নিয়ে জনমনের শঙ্কা অনেকটাই কেটে গেছে। অ্যাপে নিবন্ধন না করলেও কেন্দ্রে গিয়ে নিবন্ধিত হওয়ার সুযোগ থাকবে বলেও জানান তিনি। যারা টিকা নিয়েছে সকলেই ভালো আছে, সুস্থ আছে, কোনো রকমের অসুবিধা দেখা দেয়নি, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজে টিকা নেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালেদ। পাশাপাশি মুগ্ধা মেডিকেল কলেজ, কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলায় ৫ শতাধিক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিশেষ ব্যক্তিরা টিকা নেন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা টিকাদানের মাধ্যমে দেশবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সে মিরপুর সেনানিবাসে DSCSC ২০২১ কোর্সের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণে পাওয়া জ্ঞান দেশের স্থিতিশীলতা ও ভাবমূর্তি রক্ষায় কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতিষ্ঠার পর থেকেই দেশি বিদেশি সামরিক কর্মকর্তাদের সমর জ্ঞান ও আধুনিক কৌশল সহ উন্নত প্রশিক্ষণ দিয়ে আসছে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ DSCSC। করোনার কারণে এবছর কর্মকর্তারা কোর্স সম্পন্ন করেছেন প্রতিষ্ঠানটির নিজস্ব ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে। ৪৫ সপ্তাহের প্রশিক্ষণ শেষে বছরের শুরুতেই কোর্সে অংশ নেয়া কর্মকর্তাদের সনদ বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে মিরপুর সেনানিবাসে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতেই দেশি বিদেশি মোট ২২৫ জন কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের সনদ দেয়া হয়। বক্তব্যে বৈশ্বিক পরিস্থিতিতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা ও সক্ষমতা অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রতিরক্ষা মন্ত্রী ও প্রধানমন্ত্রী। জানান, দেশের ভাবমূর্তি রক্ষায় কাজে লাগাতে হবে প্রশিক্ষণ। এ প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটগণ
তাদের অর্জিত জ্ঞান এর মাধ্যমে দেশকে একটি স্থিতিশীল, টেকসই, আত্মনির্ভরশীল, সর্বোপরি দেশের ভাবমূর্তির জন্য উজ্জ্বল হয় সেদিকেই লক্ষ্য রাখবেন। রোহিঙ্গা সংকটে মিয়ানমার এখনও অন্যায় করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আত্মনির্ভরশীল জাতি হবার পথে দেশ এগিয়েছে। আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, যে আলোচনার মাধ্যমে তারা তাদের নাগরিকদের যাতে ফিরিয়ে নিয়ে যায়, একটা বন্ধুত্বসুলভ মনোভাব নিয়েই আমরা এই কাজ করে যাচ্ছি। পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ দেশ গড়ার পথে যাত্রা অব্যাহত থাকবে জানিয়ে করোনা থেকে সবাইকে সুরক্ষিত থাকার আহ্বান জানান সরকার প্রধান। করোনা ভাইরাস আমরা মোকাবেলা করছি, ইতিমধ্যে আমাদের ভ্যাকসিন এসে গেছে, সেটাও আমরা এখন ভ্যাকসিন দেওয়ার কার্যক্রমও শুরু করেছি। বাংলাদেশে সবাই সুরক্ষিত থাকুক বলবো সব ক্ষেত্রে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আর্থসামাজিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়া, বেলারুশ ও ইউক্রেনের নাগরিকদের প্রয়োগের জন্য 1000 ডোজ করোনার স্পুটনিক ভ্যাকসিন আমদানির অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। শিগগিরই এই ভ্যাকসিনের চালান দেশে আসবে। বৃহস্পতিবার বিকেলে স্পুটনিক ভ্যাকসিন বাংলাদেশে আমদানির জন্য নিয়ন্ত্রক সংস্থা ওষুধ প্রশাসন অধিদপ্তর এই অনাপত্তিপত্র দেয়। এই শর্তে বলা হয়েছে, রূপপুরে কর্মরত রাশিয়া, বেলারুশ ও ইউক্রেনের নাগরিকদের এই ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। ভ্যাকসিন ব্যবহারে কোনো বিরূপ বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তার দায় রাশিয়ান স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন রোসাটমকে নিতে হবে। এছাড়াও ভ্যাকসিন দেশে নিয়ে আসার এই অনুমোদন 6 মাস পর্যন্ত জারি থাকবে। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রূপপুরের এই প্রকল্পে 25,000-এরও বেশি কর্মকর্তা কর্মচারী কাজ করছেন, যার মধ্যে 5,000-এর বেশি নাগরিক রাশিয়া, ইউক্রেন ও বেলারুশের। তৃতীয় দফায় আরও 3,000 রোহিঙ্গা শুক্রবার সকালে যাচ্ছেন নোয়াখালীর ভাসানচরে। বৃহস্পতিবার রাতে 30টি বাসে করে কক্সবাজারের রুখিয়ার কুতুপালং থেকে তাদের আনা হয় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা BAF শাহিন কলেজের ট্রানজিট ক্যাম্পে। কাভার্ড ভ্যানে করে আনা হয় তাদের নানা জিনিসপত্র। 3,000 রোহিঙ্গা রাতে থাকছেন ট্রানজিট ক্যাম্পে। সেখানে তাদের খাবার সহ থাকার ব্যবস্থা করা হয়েছে। পরে অর্ধেক রোহিঙ্গাকে শুক্রবার সকালে নৌবাহিনীর তত্ত্বাবধানে জাহাজে করে পাঠানো হবে ভাসানচরে। বাকি অর্ধেককে পাঠানো হবে শনিবার। ক্যাম্পের ঘিঞ্জি পরিবেশ ছেড়ে স্বেচ্ছায় রোহিঙ্গারা ভাসানচরমুখী হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে রোহিঙ্গা সংকট নিরসনে তাদের স্বদেশ মিয়ানমারে প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে বসবাস করছে মিয়ানমারের 11 লাখের বেশি রোহিঙ্গা। তাদের আশ্রয় দিতে গিয়ে উজাড় হয়েছে বন, পাহাড় ও কৃষিজমি। এখনও স্বদেশ প্রত্যাবাসন না হওয়ায় 3 বছরের বেশি সময় ধরে এসব রোহিঙ্গার বসবাসে সীমাহীন দুর্ভোগে কক্সবাজারের স্থানীয়রা। অনেকেই হারিয়েছে ঘরবাড়ি, কৃষিজমি ও আয়ের উৎস। রোহিঙ্গাদের হারানো আমরা বাড়িঘর ভিতরে এখন আগে দখল করে রাখছি, এখন থাকতে পারছি না। রোহিঙ্গারা দিন দিন তারা বেপরোয়া হয়ে বিভিন্ন গ্রামে গঞ্জে ঢুকে পড়তেছে। এই যে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে তারা জড়িয়ে পড়তেছে। বাংলাদেশের নাগরিকতা হয় সবচেয়ে কষ্টে আছে আমরা। তবে উখিয়া ও টেকনাফে স্থানীয়দের উপর চাপ কমাতে কিছু সংখ্যক রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানোর উদ্যোগ নেয় সরকার। তারই ধারাবাহিকতায় এখন স্বেচ্ছায় ভাসানচরমুখী হচ্ছে রোহিঙ্গারা। তারা যাওয়ার পর যেগুলো খালি হচ্ছে এই সমস্ত জায়গায় নতুন করে বনায়ন, সবুজায়ন করতে পারলে আমাদের নষ্ট হয়ে যাওয়া পরিবেশ আবার ফিরে আসবে। আর প্রত্যাবাসন পরিষদের নেতারা বলছেন, রোহিঙ্গাদের স্বদেশ মিয়ানমারে প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান। তাদের দেশে গিয়ে তারা স্বাধীনভাবে বসবাস করতে পারবে। যেভাবে আমরা ভাসানচরে দিয়েছি সে আস্থা অর্জন করা ব্যতীত প্রত্যাবাসন সুন্দর প্রক্রিয়া সম্পন্ন হবে না এবং এই উদ্যোগ নিতে হবে মিয়ানমারকে। উখিয়া ও টেকনাফ আশ্রয় শিবিরগুলো থেকে 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে 2 দফায় ভাসানচরে গেছে 3,447 জন রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পদ্মা সেতুর পূর্ণাঙ্গ অবকাঠামো দৃশ্যমানের 47 দিন পর সেতুর কাজে আরেক সাফল্য এসেছে। 6.15 কিলোমিটার সেতুর স্প্যানে বসানোর সড়ক ও রেলপথের সব স্ল্যাব তৈরির কাজ শেষ হয়েছে। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে ছবি তুলেছেন আবু সাইদ।
পদ্মা সেতুর পূর্ণাঙ্গ অবকাঠামো দৃশ্যমানের পর এখন সেতুর সড়ক ও রেলপথ তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে। স্পেনে রাত দিন বসানো হচ্ছে স্ল্যাব। গত মঙ্গলবার রোডওয়ে স্ল্যাব তৈরির কাজও শেষ হয়েছে। এর আগে রেলের স্ল্যাব তৈরি সম্পন্ন হয়। তৈরি স্ল্যাবগুলো রাখা হচ্ছে মাওয়া প্রান্তের সংযোগ সেতুর শুরুর পয়েন্টের পাশে। এখান থেকে নিয়েই সেতুতে বসানোর কাজ চলছে। সেতুর রোডের স্ল্যাব সবগুলো কমপ্লিট হয়েছে, সেই সাথে আমাদের পদ্মা সেতুর কাজগুলো ধাপে ধাপে এগিয়ে চলছে। রোডওয়ে স্ল্যাব যেগুলো ছিল সবগুলোই কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করা যায় আর কোনো জটিল কোনো সমস্যা থাকবে না। একের পর এক পদ্মা সেতুর সব বড় কাজ শেষ হচ্ছে। সব স্ল্যাব তৈরি সম্পন্ন হয়। স্বপ্নের সেতুর অগ্রগতি আরেক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সেতু সংশ্লিষ্টরা। আগে যা ছিল এখন যে পারেন এটা আমরা কনসিডার করেই বলেছি ইনশাআল্লাহ জুন 2022-এর আগেই আমরা প্রকল্প শেষ করতে পারবো। পদ্মা সেতুর উপরতলায় রোডওয়ে স্ল্যাবের কাজের অগ্রগতি 56 ভাগ এবং নিচতলায় রেলওয়ের কাজের অগ্রগতি 75%। মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে 2018 সালের জানুয়ারিতে স্ল্যাব নির্মাণ শুরু হয়েছিল। পদ্মায় তলিয়ে যাওয়া 126টি রোডওয়ে স্ল্যাব সহ 2917টির সবকটি নির্মাণ সম্পন্ন হয়ে গেছে, আর স্থাপন হয়ে গেছে 1627টি। রেলওয়ে স্ল্যাবের 2959টির মধ্যে সব নির্মাণ সম্পন্ন হওয়ার পর 2210টি স্থাপন সম্পন্ন হয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মাওয়া। দেখছেন প্রবাসের সময়। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর ব্যবস্থা নেয়ার সময় এখনই, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সই করেছেন এ সংক্রান্ত নির্বাহী আদেশও। বুধবার ওয়াশিংটন ডিসিতে তিনি বলেন, সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রকেই নেতৃত্ব দিতে হবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। দায়িত্ব নিয়ে একের পর এক নির্বাহী আদেশে সই করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার এক সপ্তাহ পার করলেন তিনি। আর এদিনই জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নিতে ও পরিবেশ রক্ষায় সই করলেন নির্বাহী আদেশে। ওয়াশিংটন ডিসিতে এ সময় বক্তব্যে বাইডেন আওয়াজ তোলেন, বিশ্বকে রক্ষায় আর সময়ক্ষেপণ না করতে জলবায়ুর সংকট সমাধানে নেতৃত্ব দিতে হবে আমেরিকাকেই। Greater impetus on focusing on climate change and doing something about it has increased across the board, Democrat, Republican, Independent. That's why I'm signing today an executive order to supercharge our administration's ambitious plan to confront the existential threat of climate change. It is an existential threat. জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় মার্কিন সরকারের ব্যবস্থা গ্রহণ ও ডেমোক্র্যাট দলের কার্যক্রম তুলে ধরতে আগামী এপ্রিলে সম্মেলনের আয়োজন করা হবে। হোয়াইট হাউস জানায়, এ সংকটটি বাইডেন প্রশাসনের জন্য যৌথভাবে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির অংশ। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশ ও অনুন্নত দেশগুলো সবচেয়ে বেশি জলবায়ু পরিবর্তনের ক্ষতির শিকার। উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণের কুফল ভোগ করছে বাংলাদেশ সহ কম উন্নত দেশগুলো। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্থনি ব্লিনকেনের নিয়োগ চূড়ান্ত করেছে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। ব্লিনকেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের উপ পররাষ্ট্রমন্ত্রী ও উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। গেল 20 জানুয়ারি বাইডেনের শপথ অনুষ্ঠানের পর থেকে এ নিয়ে বেশ কয়েকজন মন্ত্রীর অনুমোদন দিয়েছে সিনেট, যার মধ্যে অন্যতম অস্টিন হন যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষা মন্ত্রী, আর ইয়েলেন হন মার্কিন প্রথম নারী অর্থমন্ত্রী। শপথ নেওয়ার পরপরই কাজের মধ্যে ডুবে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির অর্থনৈতিক ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়ন সহ বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ও নেতৃত্বের দাপট বাড়াতে একযোগে কাজ করছেন বাইডেন প্রশাসন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র জুড়ে পুরো দমে চলছে করোনার ভ্যাকসিন কার্যক্রম। অনেকেই এখনো পর্যন্ত ভ্যাকসিন নিলেও দেশটির জনসংখ্যার বিশাল একটি অংশ তা গ্রহণে অনীহা দেখাচ্ছেন। মূলত ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে শঙ্কা থাকায় মার্কিনরা এমন দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানিয়েছেন হাসানুজ্জামান সাকি।
যুক্তরাষ্ট্রে একদিক দিয়ে যে করোনার যে ভ্যাকসিন ফাইজার এবং বায়োনটেক এবং মডার্নার যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন কার্যক্রম জোরে সোরে পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে 4.5 লাখ মানুষ করোনা যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ইতিমধ্যে গ্রহণ করেছে। কিন্তু তারপরেও কিন্তু যুক্তরাষ্ট্রের মানুষ, বাংলাদেশের মানুষের মধ্যেও আমরা দেখছি অনেকের মাঝেই অনীহা ভ্যাকসিন না নেওয়ার জন্য। তারা এই ভ্যাকসিনটির কার্যকারিতা নিয়ে, নানান রকম পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে তারা যেমন শঙ্কিত। 4.5 কোটি মানুষ ইতিমধ্যে ভ্যাকসিন নিয়ে ফেলেছেন। বাইডেন সরকার তারা কিন্তু করোনার ভাইরাসের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিদিন কিন্তু তারা কাজ করছে। আমাদের অনেক বন্ধু বান্ধব আজকে অনেকে করোনা ভ্যাকসিন নিছেন, তো আশা করতেছি মে জুনের মধ্যেই পরিস্থিতি ভালো হবে। আরেকটা আশার কথা, আজকে প্রেসিডেন্ট জো বাইডেন 20 লক্ষ ফাইজার এবং মডার্নার ভ্যাকসিনের অর্ডার দিয়েছেন, যেটা অলরেডি পুরো আমেরিকায় মে জুনের মধ্যে পুরো আমেরিকা কভার করার জন্য। এমন একটি পরিস্থিতির মধ্যেও 24 ঘন্টায় 4000-এর কাছাকাছি মানুষ মারা গেছেন এবং 1.5 লাখ মানুষ একদিনে আক্রান্ত হয়েছেন। জো বাইডেনের নতুন প্রশাসন তারা এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য সব ধরনের কার্যক্রম কিন্তু পরিচালিত করে যাচ্ছে। এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্র থেকে করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। করোনায় বিপর্যস্ত ব্রিটেনে আবারও লকডাউন বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সংক্রমণের হার কমলেও প্রতিদিনই গড়ে 1,500-এর বেশি মানুষ মৃত্যু হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছে যুক্তরাজ্য। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। একদিকে ইউরোপের সাথে বিচ্ছেদ, অন্যদিকে করোনার বিরুদ্ধে লড়াই। টিকে থাকতে গিয়ে মারাত্মক অর্থনৈতিক সংকটে রয়েছে ব্রিটেন। এই অবস্থায় সরকারি সিদ্ধান্তের ধীর গতিতে মৃত্যুর সারি দীর্ঘ হচ্ছে বলে মনে করছেন অনেকে। বর্তমান গভর্নমেন্ট যেটা চেয়েছিলেন, লকডাউনকে বিলম্বিত করে দিয়েছিলেন, স্কুলগুলো খোলা রেখেছিলেন যাতে করে কি ওয়ার্কাররা কাজে যেতে পারে এবং তাদের সন্তানদের স্কুলে রেখে দিতে পারে। এই সব কিছু কিন্তু আবার উল্টো ফলাফল হয়েছে। এরই মধ্যেই আগামী 8 মার্চ পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তারপর ধাপে ধাপে লকডাউন তুলে নেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। পরিস্থিতি ইতিবাচক হলে এরপর খুলে দেওয়া হবে সব স্কুল। দেশে করোনা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে, তাই সবাই নিজ নিজ অবস্থান থেকে সতর্ক হয়ে চলুন। একই দিন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল জানান, এখন থেকে ব্রিটেনের বাহিরে ভ্রমণ কিংবা দেশটিতে প্রবেশ করতে হলে ভ্রমণের প্রয়োজনীয়তার যথার্থ প্রমাণ দেখাতে হবে। পর্তুগাল, ব্রাজিল, সাউথ আফ্রিকা সহ 30টি দেশ থেকে যুক্তরাজ্যে আসার পর এখন থেকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে হোটেলে। তবে এই তালিকায় বাংলাদেশ সহ এশিয়ার কোনো দেশের নাম নেই। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ইউরোপ জুড়ে করোনার ভ্যাকসিন সংকটের মধ্যে শুক্রবার ইউরোপীয় মেডিসিন এজেন্সি EMA-এর অনুমোদন পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। তবে 65 বছরের ঊর্ধ্ব বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে এই টিকা মাত্র 5 থেকে 8 ভাগ কার্যকারিতায় অসন্তোষ ইউরোপের সব দেশের। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি বার্লিন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। বিটু, রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক যেমনটা বলছিলেন, আসলে তৃতীয় একটি টিকা হিসেবে অ্যাস্ট্রাজেনিকা, ব্রিটিশ এবং সুইডিশ ফার্মা কোম্পানি অ্যাস্ট্রাজেনিকা, সেই সাথে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একসাথে করা AZ-D1222 এই টিকাটি কিন্তু জার্মানিতে শুক্রবারে অর্থাৎ কালকেই বায়োএনটেক এবং মডার্নার পরে যে টিকাটি আসলে তৃতীয় টিকা হিসেবে সেখানে অনুমোদন পাওয়ার একটি কথা আমরা শুনতে পাচ্ছি। শুধু জার্মানি নয়, পুরো ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশে আসলে সেই ব্যাপারটি সংঘটিত হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি EMA তারা কিন্তু একসাথে কাজ করছে যাতে করে এই টিকা সর্বস্তরে পৌঁছায়। কিন্তু বিপত্তি ঘটেছে, যে সম্পর্ক মধুর ছিল সেই সম্পর্কে কিন্তু এখন নতুন করে ফাটল ধরতে শুরু করেছে। বিশেষ করে অ্যাস্ট্রাজেনেকার বস যিনি প্যাসকাল সেরিয়ট, তিনি কিন্তু তার নির্ধারিত যে টিকাটি ইউরোপীয় ইউনিয়নের প্রোডাকশনের অর্থাৎ প্রস্তুত করে যেটি পাঠানোর কথা ছিল সেটি কিন্তু তিনি পাঠাতে পারেননি। এবং তিনি বলছেন যে বেলজিয়ামে অ্যাস্ট্রাজেনেকার যে ল্যাবরেটরি আছে যেখান থেকে আসলে এই টিকার উৎপাদন হচ্ছে সেখানে কিছুটা বিঘ্ন ঘটায়, সে কারণে উৎপাদিত টিকা আসলে জার্মানি কিংবা ইউরোপের অন্যান্য দেশে দিতে পারছেন না। কিন্তু বিপত্তি এটা নয়, বিপত্তি অন্য ধরনের। রাব্বি, আপনি যদি একটুখানি ভেতরটাই ঢোকেন তাহলে বুঝতে পারবেন। বিশেষ করে 18 বছর থেকে 65 বছরের মধ্যে যেসব রোগী আছেন তাদের শরীরে 60 থেকে
90% কার্যকরী এই অ্যাস্ট্রাজেনেকা কিংবা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই টিকা যৌথভাবে AZD1222। কিন্তু বিপত্তিটা এখানেই, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জার্মানি সহ ইউরোপের অন্যান্য দেশে এখন পর্যন্ত 80 বছরের ঊর্ধ্বে থেকে শুরু করে 90 বছরের ঊর্ধ্বে যারা আছেন সেই সব প্রবীণদের কিন্তু এই টিকা দেওয়া হচ্ছে, এবং এই টিকা শুধুমাত্র বায়োএনটেক এবং ফাইজারের টিকাটা কিন্তু দেওয়া হচ্ছে। এখানে উল্লেখ্য বিষয় রাব্বি, আপনাকে না বললেই নয় যে এই অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের AZD1222 এই টিকাটি কিন্তু 60 থেকে 70 বছরের যারা প্রবীণ আছেন তাদের শরীরে মাত্র 5 থেকে 8% কার্যকরী। অর্থাৎ এই টিকাটি যে এখন পর্যন্ত জার্মানি সহ ইউরোপের অন্যান্য দেশে প্রবীণদের শরীরে ঠিক মতো কাজ করবে না সেটি কিন্তু প্রমাণিত। এছাড়াও রাব্বি, আপনি জানেন যে তাদের যে কথা আছে এবং কথা চলছে সেটি হচ্ছে অ্যাস্ট্রাজেনেকার 3য় ধাপের পরীক্ষা নিরীক্ষা কিন্তু ঠিক মতো পরীক্ষা করা হয়নি, এবং ঠিক মতো যে স্টাডি কিংবা যে গবেষণার ফলাফল সেটিও কিন্তু প্রকাশ করেনি আসলে এটি কতটুকু কার্যকরী হবে। এছাড়াও 70 বছরের ঊর্ধ্বে যারা প্রবীণ আছেন তাদের শরীরে যদি অ্যাস্ট্রাজেনেকার এই টিকা প্রয়োগ করা হয় তাহলে মাত্র 3 থেকে 4% কার্যকরী হবে। এমন মুহূর্তে আসলে কালকে শুক্রবারে জার্মানি সহ ইউরোপের 27টি দেশে কিন্তু এই টিকাটির যে কার্যকারিতা সেটি কিন্তু প্রমাণের জন্য অপেক্ষা না করে সেটির যে অনুমোদন সেটি কিন্তু পেতে পারেন। কিন্তু এটির কার্যকরী যে একেবারেই শূন্যে নেমে আসছে এবং অ্যাস্ট্রাজেনেকার সাথে ইউরোপীয় ইউনিয়নের যে একটি সম্পর্কের একটি তিক্ততা শুরু হচ্ছে সেটি কিন্তু রাব্বি কালকে আমরা আরো বেশি বিস্তর জানতে পারবো। রাব্বি, জার্মানির বার্লিন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া। প্রতি বছর উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী পাড়ি জমান সুইডেনে। তবে বাংলাদেশ থেকে পড়তে আসা অনেক শিক্ষার্থী পড়াশোনা শেষ না করেই চলে যান ইউরোপের অন্যান্য দেশে, যা সুইডেনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। সঙ্গে ভবিষ্যতে নতুন শিক্ষার্থীদের ভিসা পাওয়া করছে আরও কঠিন। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। সুইডেন উচ্চশিক্ষার জন্য সারা বিশ্বে সুপরিচিত। দেশটিতে প্রতি বছর বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী পড়তে আসেন। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গৌরবের সঙ্গেই বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করলেও অনেকেই শুধু ইউরোপ প্রবেশের রাস্তা হিসাবে বেছে নেন সুইডেনকে, যার ফলে সত্যিকারে পড়াশোনা করতে আসা শিক্ষার্থীদের পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। সুইডেনে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে পড়তে আসে তাদের কমপক্ষে তাদের দেশের মান সম্মান বজায় রাখার জন্য ন্যূনতম যেটুকু পড়াশোনা করা দরকার সেটুকু করা উচিত। কিছু কিছু স্টুডেন্ট আছে যারা কি করে এখানে এসে তারা বিভিন্ন দেশ যেমন পর্তুগাল, ইতালি এইসব দেশে পালিয়ে যায়, যেটা হচ্ছে আমাদের দেশে পরবর্তীতে যারা স্টুডেন্ট হিসেবে আসবে তাদের জন্য খুবই ক্ষতিকর, এবং তাদেরকে ইউনিভার্সিটির টিচাররাও মার্ক করে রাখে এবং ভিসা দেওয়ার ক্ষেত্রে পরবর্তীতে তাদের জন্য অনেক অসুবিধা করে। সুইডেন একটা সম্ভাবনাময় দেশ, আমরা যদি এখানে ভালোভাবে পড়াশোনা শেষ করতে পারি তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো একটা ভবিষ্যৎ এখানে অপেক্ষা করছে। আমাদের উচিত ভালোভাবে এখানে পড়াশোনা শেষ করা, যেহেতু আমরা পড়াশোনার জন্য এসেছি, এবং আমি মনে করি এখানে পড়াশোনা পরে আমাদের জন্য হাজারটা দোয়ার খোলায়। সুইডেন দেশটির নাগরিকদের দেশের বাইরে অতি প্রয়োজন না হলে ভ্রমণ না করার পরামর্শের মেয়াদ এপ্রিলের 15 তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছে। তবে বাংলাদেশ থেকে সুইডেনে ফ্যামিলি ভিসা ও শিক্ষার্থীদের প্রবেশে কোনো বাধা নেই। বাংলাদেশ থেকে পড়তে আসা শিক্ষার্থীদের প্রধান উদ্দেশ্যই যেন হয় উচ্চশিক্ষা গ্রহণ করা, এমনটি প্রত্যাশা এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ পড়তে আসা শিক্ষার্থীদের। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। সফলভাবে স্টেইন্ড বসানো শেষ হলো সৌরভ গাঙ্গুলির হার্টে। তার ধমনির 2টি ব্লকে স্টেইন্ড বসানো হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। এদিকে বৃহস্পতিবার বিকেলেই সৌরভকে দেখতে অ্যাপোলো হাসপাতালে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ সময় পরিবারের সদস্যদের কাছ থেকে গাঙ্গুলির বিষয়ে খোঁজ খবর নেন তিনি। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। সফলভাবে সম্পন্ন হয়েছে ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রের স্টেন বসানোর কাজ। বৃহস্পতিবার দুপুর 3টায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় ক্যাথ ল্যাবে। ডাক্তার আফতাব খান সহ 5 মেডিকেল বোর্ডের সদস্যের তত্ত্বাবধানে প্রায় 2 ঘন্টা ধরে তার এই স্টেন বসানোর কাজ শেষ করা হয়। ক্যাথেটা ঢোকানো হয়, ডাই দেওয়া হয়, ওটা ভালো করে দেখার পরে একটা স্টেন পরানো হয়। সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে নিজেই আসেন অ্যাপোলো হাসপাতালে। প্রায় আধা ঘন্টা ধরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার পরই তিনি বেরিয়ে যান। আমি ডাক্তারদের অভিনন্দন জানাচ্ছি যে তারা বাইরে এগুলোকে নামপ্রকাশ করে উইদিন দ্য টাইম তারা কাজটা করে ফেলেছে ইন্টেলিজেন্টলি এবং সাকসেসফুলি। তাদের অভিনন্দন জানাচ্ছি। সৌরভ আস্তে আস্তে
ভালো আছে, সুস্থ আছে, কথা বলেছে। আমি অল দ্য বেস্ট টু লিভ ফর ফিউচার। এর আগে বুধবারই শারীরিক অস্বস্তি নিয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানুয়ারি মাসের 2 তারিখে দক্ষিণ কলকাতার বেহালার তার নিজের বাড়িতে জিম করতে যাওয়ার সময় ব্ল্যাক আউট হয়ে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপরই তাকে নিয়ে যাওয়া হয়েছিল দক্ষিণ কলকাতার উডল্যান্ডস নামের একটি বেসরকারি হাসপাতালে। 3 তারিখ তার শরীরে প্রথম স্টেন বসানোর কাজ হয়। চিকিৎসকরা বলছেন আগামী 2-3 দিন তাকে রাখা হবে পর্যবেক্ষণে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে সৌরভ গঙ্গোপাধ্যায় বেহালা তার বাড়িতে কবে ফিরবেন। কলকাতার অ্যাপোলো হাসপাতাল থেকে সুব্রত আচার্য। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজধানীর 5 হাসপাতালে করোনা ভ্যাকসিন নিলেন 2 প্রতিমন্ত্রী, স্বাস্থ্য সচিব সহ 541 জন। নিশ্চিত হবে জনগণের স্বাস্থ্য সুরক্ষা, বললেন প্রধানমন্ত্রী। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।